হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের নবম অধ্যায় ব্যাংক ব্যবসায় ও তার ধরন। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের পর্বটি। এই অধ্যায়ের প্রথমেই রয়েছে ব্যাংকের কিছু উদ্দেশ্যাবলী। আমরা যদি ব্যাংকের কিছু উদ্দেশ্যাবলী দেখে নেই, অথবা আমাদের এই যে ব্যাংক ব্যবসায় যে ধরন বা এই যে ব্যাংক যে ব্যবসাটা রয়েছে, এই ব্যবসাটা কি কারণে বা কি উদ্দেশ্য নিয়ে সাধারণত প্রচলিত আছে, সেই উদ্দেশ্যাবলীগুলো যদি আমরা দেখে নেই তাহলে দেখতে পাবো প্রথমেই রয়েছে ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের কিছু উদ্দেশ্যাবলী। তারপর রয়েছে সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে কিছু উদ্দেশ্যাবলী, এবং সর্বশেষে রয়েছে ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের কিছু উদ্দেশ্যাবলী। আমরা প্রথমেই আলোচনা করব ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। ব্যাংকে যারা মালিক রয়েছে এবং ব্যাংকের যারা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রয়েছে তাদের জন্য এই ব্যাংক ব্যবসাটা কি উদ্দেশ্য বহন করে সেটাই এটার আলোচনার বিষয়। প্রথমেই রয়েছে তহবিলের বিনিয়োগ ও মুনাফা অর্জন। ব্যাংক ব্যবসার মূল উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন করা। আমরা যদি দেখি ব্যাংক ব্যবসাটা তাদের তহবিলটা গঠন করে কি কারণে, তাহলে আমরা বলতে পারি এর মূল উদ্দেশ্যটাই হচ্ছে এই ব্যাংক ব্যবসাটা প্রচলনের মাধ্যমে বা পরিচালনার মাধ্যমে মুনাফা অর্জন করা। তাহলে আমরা প্রথমেই বলতে পারি মালিক এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যে উদ্দেশ্যাবলী রয়েছে তার প্রথমেই রয়েছে তহবিলের বিনিয়োগ। তারা তহবিলটা বিনিয়োগ করবে এবং এর মূল উদ্দেশ্যই থাকবে মুনাফা অর্জন করা। পরবর্তীতে রয়েছে সুনাম অর্জন। ব্যাংক ব্যবসা শুধুমাত্র মুনাফা অর্জনের জন্যই তাদের ব্যবসাটা পরিচালনা করে না, পাশাপাশি কি করে, তারা তাদের সুনামটা অর্জন করার জন্য বা এই সুনামটা পুরো দেশে ছড়িয়ে পড়ার জন্য তারা তাদের ব্যাংক ব্যবস্থাটা সচল রাখে। তাহলে আমরা বলতে পারি আমাদের দ্বিতীয় যে উদ্দেশ্যবলী রয়েছে, দ্বিতীয় উদ্দেশ্যটি হচ্ছে সুনাম অর্জন করা। এরপর আমরা চলে যাব উন্নয়নে অংশগ্রহণ। ব্যাংক শুধুমাত্র তাদের সুনাম অর্জন বা মুনাফা অর্জন করে না, পাশাপাশি তারা বিভিন্ন রকম উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। যখন তারা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে সেক্ষেত্রে দেখা যায় এই রকম কর্মকাণ্ডের ফলেই তাদের মুনাফা অর্জনটা বা সুনাম অর্জনটা হয়ে যায়। এরপরে রয়েছে পরবর্তী ধাপ সামাজিক অবদান। ব্যাংক তার এই যে ব্যাংকিং যে ব্যবস্থাটা রয়েছে, এই ব্যাংকিং ব্যবস্থাটা বা ব্যাংকিং ব্যবসাটা পরিচালনা করে সামাজিক বিভিন্ন অবদান বা সমাজে তাদের একটি গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য। সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড, সমাজের মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন ধরনের সেবা চালু রাখার মাধ্যমে ব্যাংক এই ধরনের সামাজিক কর্মকাণ্ড বা এই ধরনের সামাজিক অবদান করে থাকে। এরপর রয়েছে আমাদের পরবর্তী ধাপ। এখানে আলোচনার বিষয়টি হচ্ছে সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। ব্যাংক যে একটি দেশের সচলভাবে ব্যবসাটা পরিচালনা করছে, এই দেশের সরকার এবং রাষ্ট্রের পক্ষে এই ব্যাংকটা কতটুকু গুরুত্ব বহন করছে বা এর উদ্দেশ্যটা কি সেটাই এখানে আলোচ্য বিষয়। প্রথমেই রয়েছে নোট ও মুদ্রার প্রচলন। আমরা জানি কেন্দ্রীয় ব্যাংক, একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক সাধারণত প্রত্যেকটি দেশের নোট ও মুদ্রার প্রচলনে সহায়তা করে। তাহলে আমরা বলতে পারি আমাদের এই যে নোট ও মুদ্রার প্রচলন, এই নোট ও মুদ্রার প্রচলনের জন্য ব্যাংক গুরুত্বপূর্ণ একটি অবদান রাখে। তাহলে এটিও আমরা বলতে পারি যে নোট ও মুদ্রা প্রচলন যেভাবে আমাদের সরকার এবং রাষ্ট্রের পক্ষে গুরুত্বপূর্ণ, সেভাবেই ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে মূলধন গঠন। ব্যাংক শুধুমাত্র নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখার জন্যই সবসময় সচল থাকে না, পাশাপাশি তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে, বিভিন্ন ধরনের বিনিয়োগে তাদের মূলধনটা ইনভেস্ট করে থাকে।
এরপর আমরা দেখব বিনিয়োগ ও শিল্পায়ন। আমরা যেমন দেখেছিলাম দ্বিতীয় নাম্বার যে ধাপে সেখানে বলা হয়েছিল তারা মূলধনটা গঠন করে। এই মূলধনটা যখন তারা কালেক্ট করে বা গঠন করে ফেলে তখন তারা বিভিন্ন প্রকল্পে বা বিভিন্ন খাতে বিনিয়োগ করে এবং পাশাপাশি এর ফলে শিল্পের উন্নয়ন সম্ভব হয়। আচ্ছা, তারপরে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী ধাপ। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে মুদ্রা বাজার নিয়ন্ত্রণ। একটি ব্যাংক সাধারণত মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করার মাধ্যমে সরকারের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে। মুদ্রা বাজারের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক। তাহলে আমরা বলতে পারি কেন্দ্রীয় ব্যাংক সর্বদা সরকার ও রাষ্ট্রের পক্ষে কাজ করে ব্যাংকিং উদ্দেশ্যাবলীগুলো সচল রাখে। এরপর আমাদের রয়েছে গুরুত্বপূর্ণ একটি ধাপ কর্মসংস্থান। আমাদের দেশে যতগুলো ব্যাংক ব্যবস্থা বা যতগুলো ব্যাংক ব্যবসা চালু রয়েছে প্রত্যেকটিতে যতগুলো এমপ্লয়ি বা কর্মচারী আছে তাদের সকলের কর্মসংস্থানের একমাত্র উৎস হচ্ছে ব্যাংক। তাহলে আমরা বলতে পারি আমাদের দেশ থেকে বেকারত্ব দূরীকরণ বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকরণে ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে। এরপর আমরা চলে যাব আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমাদের ব্যাংকের যারা গ্রাহক আছে তাদের পক্ষে এই ব্যাংক ব্যবস্থাটা কি কি উদ্দেশ্যাবলী বহন করে তার আলোচনা নিয়ে। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমানত। আমরা জানি যে একটি ব্যাংক সাধারণত গ্রাহকের যে অর্থ আছে বা গ্রাহক যে অর্থটা ব্যাংকে জমা রাখে সঞ্চয় করে রাখে সেই অর্থটা দিয়েই ব্যাংক তাদের তহবিল গঠন করে। তাহলে আমরা বলতে পারি গ্রাহকের অর্থ দিয়েই সাধারণত ব্যাংকরা তাদের নিজেদের ব্যবসাটা পরিচালনা করে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা যেভাবে উপকৃত হচ্ছি ব্যাংকের দ্বারা, ব্যাংকও কিন্তু আমাদের মতো গ্রাহকদের দ্বারা বিভিন্নভাবে উপকৃত হচ্ছে। এরপর আমরা চলে যাব নিরাপত্তায়। ব্যাংক আমাদের শুধুমাত্র অর্থ নয়, অর্থ ছাড়াও আমাদের যে সকল মূল্যবান সামগ্রী রয়েছে সে সকল মূল্যবান সামগ্রীর একটি নিরাপত্তার অংশ হিসেবে কাজ করে। আমরা আমাদের ব্যাংকে যেসব অর্থ জমা রাখি অথবা আমাদের দলিলপত্র এবং গয়নাগাটি সহ মূল্যবান যে সকল সামগ্রী জমা রাখি সব কিছুর নিরাপত্তার একটি অংশই হচ্ছে ব্যাংক। ব্যাংক তাদের লকারে আমাদের এই সকল দলিলপত্র বা এই সকল মূল্যবান জিনিস সংরক্ষণ করে নিরাপত্তা নিশ্চিত করে। এরপর রয়েছে উপদেষ্টা এবং পরামর্শদাতা। ব্যাংক প্রকৃতপক্ষে আমাদেরকে পরামর্শদাতা হিসেবে কাজ করে। আমরা যদি ব্যাংকের কাছে কোনো তথ্য চেয়ে বসি সেক্ষেত্রে ব্যাংক বাধ্য থাকে আমাদেরকে সে তথ্য প্রদানে। এরপর রয়েছে পরবর্তী ধাপ প্রতিনিধি ও ওছি। প্রতিনিধি ও ওছি ব্যাংক সর্বদাই আমাদেরকে বিভিন্ন সেবা দেওয়ার মাধ্যমে বা আমাদের হয়ে বিভিন্ন ধরনের সেবা কর্মকাণ্ড পরিচালনা করে আমাদের ওছি বা প্রতিনিধি হিসেবে সর্বদাই কাজ করে থাকে। যেমন আমরা একটা উদাহরণের মাধ্যমে বলতে পারি, আমরা যখন দোকান থেকে কোনো কিছু কিনে আমাদের কার্ড পাঞ্চ করে ব্যাংক থেকে সেই পেটা করে থাকি, সেক্ষেত্রে ব্যাংক কিন্তু আমাদের হয়ে সেই লেনদেনটা করে আমাদের প্রতিনিধি হিসেবে কাজ করে আমাদের কার্যটা সম্পন্ন করে দেয়। অথবা আমরা যদি বলতে পারি আমরা যে গ্যাস বা বিদ্যুৎ বিলটা পে করি সেই গ্যাস বা বিদ্যুৎ বিলের পের মাধ্যমে ব্যাংক আমাদের হয়ে আমাদের প্রতিনিধি হিসেবে বা ওছি হিসেবে কাজ করে আমাদের কর্মকাণ্ডগুলো নিষ্পন্ন করে দেয়। এরপর আমরা চলে যাব অর্থ স্থানান্তর। ব্যাংক সর্বদাই আমাদের দেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে অর্থ স্থানান্তরে বা বিভিন্ন ধরনের বাণিজ্যিক লেনদেনে সর্বদা সচল থাকে। এই সচল থাকার মাধ্যমে ব্যাংক আমাদের দেশ থেকে অন্য দেশে বা আন্তর্জাতিক ওয়েতে লেনদেনটা চালু রাখে এবং বাণিজ্যটাও সচল রাখে। এরপর আমরা আলোচনা করব ব্যাংক কিভাবে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সহজীকরণ করে। ব্যাংক সর্বদাই বিভিন্ন ধরনের আপডেট সেবাসমূহ চালু করার মাধ্যমে গ্রাহকদেরকে সর্বদা তাদের যথাসাধ্য সেবা প্রদান করছে। এ ধরনের বিভিন্ন ধরনের আধুনিকায়ন বা আধুনিক যে সেবা সচল রয়েছে এই সেবার মাধ্যমে একজন গ্রাহক তার জীবনযাত্রার
মানটাকে যেভাবে উন্নয়ন করতে পারছে, পাশাপাশি আধুনিকতার সাথেও মিশে যেতে পারছে, আধুনিকতার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছে। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচনায়। আমাদের পরবর্তী আলোচনায় বলা হয়েছে ব্যাংকের গঠন। সাধারণত একটি ব্যাংক গঠন করতে হলে, যদি আমরা একটি প্রাইভেট ব্যাংক গঠন করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 13 জন পরিচালক সংগ্রহ করতে হবে। আমরা সর্বনিম্ন 2 থেকে সর্বোচ্চ 13 জন পরিচালক সংগ্রহের মাধ্যমে আমাদের প্রাইভেট ব্যাংকটি চালু করতে পারি। এবং আমাদের ব্যাংকটি যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয়, সেক্ষেত্রে আমাদেরকে সর্বোচ্চ 7 জন এবং সর্বোচ্চ সীমাহীন পরিচালকের সমন্বয়ে আমাদের ব্যাংকটা প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমরা বলতে পারি, যদি আমাদের ব্যাংকটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়, সেক্ষেত্রে আমাদের সর্বনিম্ন 2 থেকে সর্বোচ্চ 13 জন শ্রমিক সর্বোচ্চ 13 জন পরিচালক দরকার পড়বে। এবং আমাদের ব্যাংকটি যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয়, সেক্ষেত্রে আমাদের সর্বনিম্ন 7 জন থেকে সর্বোচ্চ সীমাহীন পর্যন্ত পরিচালকের দরকার পড়বে। এবং আমরা আরও একটি জিনিস দেখে নেব, সেটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ব্যাংক প্রতিষ্ঠা সম্ভব নয়। তাহলে আমরা বলতে পারি, কেন্দ্রীয় ব্যাংক যদি আমাদেরকে এ ধরনের ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দিয়ে থাকে, তাহলে আমরা খুব সহজে আমাদের ব্যাংকটা প্রতিষ্ঠা করে ব্যাংকটা গঠন করতে পারব। এরপর আমরা চলে যাব আমাদের ব্যাংক ব্যবস্থার কিছু মূলনীতির আলোচনায়। আমরা প্রথমেই দেখে নিচ্ছি নিরাপত্তার নীতি। ব্যাংক সবসময় আমাদের যে অর্থ রয়েছে বা আমাদের যে দলিলপত্রাদি ছাড়াও অন্যান্য যে মূল্যবান সামগ্রী রয়েছে, এই সামগ্রীগুলোর নিরাপত্তা নিশ্চিত করে এই নিরাপত্তার নীতি অনুসরণের মাধ্যমে। তাহলে আমরা বলতে পারি যে নিরাপত্তার নীতি অনুসরণের মাধ্যমে ব্যাংক আমাদের সকল কিছু নিরাপত্তা বিধান করে থাকে। পরবর্তী আমাদের আলোচনার বিষয় মুনাফার নীতি। ব্যাংক সর্বদাই তাদের এই যে মুনাফা অর্জন, এই মুনাফা অর্জনের উদ্দেশ্যে যেহেতু পরিচালিত হয়, তাহলে আমরা বলতে পারি ব্যাংক ব্যবস্থাটা পরিচালিত হতে পারে মুনাফার নীতি অনুসরণের মাধ্যমে। আমাদের পরবর্তীতে রয়েছে তারল্য নীতি, যেটি কিনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নীতি। আমরা দেখে নেই এখানে তারল্য নীতি বলতে কি বোঝায়। আমরা যদি তারল্য জিনিসটা বুঝতে চাই, সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে নগদ টাকার পরিমাণ। এখন আমরা যদি ব্যাংকে অনেক বেশি পরিমাণ নগদ টাকা আমাদের হাতে রেখে দেই, সেক্ষেত্রে আমরা যেমন বিনিয়োগ এবং মুনাফা থেকে বঞ্চিত হব, তেমনি আমরা যদি বিনিয়োগের উদ্দেশ্যে সম্পূর্ণ নগদ অর্থ বিনিয়োগ করে দেই, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের ব্যয় নিষ্পন্ন করার জন্য যে নগদ অর্থটি প্রয়োজন পড়বে, সেই নগদ অর্থটি আমাদের প্রয়োজনে হাতের কাছে থাকবে না। তাহলে আমাদেরকে এমনভাবে বিনিয়োগ করতে হবে যেমন নগদ অর্থের কোনো ঘাটতি না হয়, পাশাপাশি মুনাফাতেও কোনো যেন ঘাটতি না হয়। তাহলে আমরা বলতে পারি নগদ এবং মুনাফার মধ্যে ভারসাম্য রেখে যখন আমরা ব্যাংক প্রতিষ্ঠা করব বা ব্যাংকের পরিচালনা করব, সেটি হচ্ছে তারল্য নীতি। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী ধাপে সচ্ছলতার নীতি। ব্যাংকে সবসময় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন মেটানোর মাধ্যমে তাদের সচ্ছলতার নীতি অনুসরণ করতে হয়। আমরা চলে যাব আমাদের পরবর্তী নীতিতে। এখানে পরবর্তী নীতি রয়েছে দক্ষতার নীতি। ব্যাংক সবসময় একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আমাদের সবসময় কিছু দক্ষ কারিগর এবং কিছু দক্ষ কর্মচারী দরকার পড়ে, তেমনি ব্যাংকেও কিছু দক্ষ কারিগর এবং দক্ষ কর্মচারীর মাধ্যমে যে পরিচালনা বা ব্যাংকিং কার্য সম্পন্ন করার ব্যাপারটি, সেটি হচ্ছে এখানে দক্ষতার নীতি। তারপর রয়েছে সেবা নীতি। ব্যাংক সর্বদাই গ্রাহকদের বিভিন্ন সেবা প্রদানে নিয়োজিত থাকে বলে সেবার নীতি তাদের অন্যতম একটি নীতি। এরপরে রয়েছে প্রচার নীতি। ব্যাংকের সর্বদাই তাদের যে সকল সেবাসমূহ চালু রয়েছে, সে সকল সেবাসমূহ সম্পর্কে বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে গ্রাহকের কাছে তাদের প্রচার করতে হয়। এই প্রচার করার নীতিটি হচ্ছে প্রচারের নীতি। আমরা এরপরে চলে যাব আমাদের পরবর্তী নীতিতে। আমাদের পরবর্তী নীতি রয়েছে গোপনীয়তার নীতি, যেটি কিনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নীতি। আমরা দেখতে পাই
একজন মক্কেল বা একজন গ্রাহক যখন ব্যাংকে হিসাব খোলে, তার হিসাব ব্যাংক কখনোই অন্য একজন গ্রাহককে দিয়ে দেয় না, বা তার যে তথ্য রয়েছে তার পার্সোনাল তথ্যগুলো অন্য একজন গ্রাহককে কখনোই তারা শেয়ার করে না। এই যে পার্সোনাল তথ্যগুলো অন্য একজনকে শেয়ার থেকে বিরত থাকে, এর মাধ্যমে ব্যাংক তাদের গোপনীয়তার নীতি অনুসরণ করে ফেলে। তারপর রয়েছে সুনামের নীতি। ব্যাংকের সর্বদাই দক্ষ পরিচালনা এবং উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে এই যে সুনামের নীতি অনুসরণ করতে হয়। পরবর্তীতে রয়েছে বিনিয়োগ নীতি। ব্যাংক শুধুমাত্র নিজেদের ব্যবসা পাশাপাশি ছাড়াও অন্যান্য বিভিন্ন বিনিয়োগ ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে তাদের ব্যবসাটা সবসময় সচল রাখে। এটি হচ্ছে বিনিয়োগের নীতি। তারপরে রয়েছে উন্নয়নের নীতি। ব্যাংক সর্বদা একটি দেশের আর্থিক উন্নয়নে সহযোগিতা করার মাধ্যমে এই উন্নয়ন নীতি অনুসরণ করে। পরবর্তীতে রয়েছে ঋণ মঞ্জুর নীতি। একটি ব্যাংক ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে ঋণ মঞ্জুর করা তাদের একটি গুরুত্বপূর্ণ কার্যাবলীর মধ্যে পড়ে। তারা যখন গ্রাহককে ঋণ মঞ্জুর করে, সেক্ষেত্রে তারা এই ঋণ মঞ্জুর নীতিটি অনুসরণ করে। পরবর্তীতে রয়েছে মিতব্যয়িতার নীতি। স্বল্প ব্যয়ে অধিক মুনাফা ব্যাংকের একটি অন্যতম নীতি। আমরা যদি বলতে পারি যে ব্যাংক ব্যবস্থাটা যদি স্বল্প ব্যয়ের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করে, এই নীতিটি হচ্ছে মিতব্যয়িতার নীতি। এরপর আমরা আলোচনা করব আমাদের পরবর্তী নীতি, সততা ও বিশ্বস্ততার নীতি। ব্যাংক ব্যবস্থা সবসময়ই সততা এবং আস্থার সাথে পরিচালনা করে থাকে। একজন গ্রাহকের কাছে সে যেমন নিরাপত্তার একটি অংশ, তেমনি সততা ও আস্থার সাথে সে এই হিসাবটি বা তার সকল লেনদেন সম্পন্ন করে থাকে। এরপর রয়েছে সাবধানতার নীতি। ব্যাংক ব্যবস্থাকে সবসময় কিছু অনিশ্চয়তা, ঝুঁকি এই সকল কিছু এড়ানোর মাধ্যমে তাদের ব্যবসাটা চালিয়ে রাখতে হয়। এরপর রয়েছে আমাদের বিশেষায়নের নীতি। বৈদেশিক বাণিজ্য, ঋণ দান, নোট ইস্যু ইত্যাদি ক্ষেত্রে ব্যাংক বিশেষায়নের নীতি অনুসরণ করে থাকে, ফলে কার্যের দক্ষতা বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিশেষায়নের নীতির মধ্যে আলোচ্য বিষয় হচ্ছে বৈদেশিক বাণিজ্য, ঋণ দান, নোট ইস্যু ইত্যাদি ক্ষেত্র। তাহলে আমাদের এই যে বৈদেশিক বাণিজ্য বা ঋণ দান অথবা নোট ইস্যু, এক্ষেত্রে আমাদেরকে বিশেষ কিছু সেবা বা বিশেষ কিছু ধরন অনুসরণ করতে হয়। এটি হচ্ছে বিশেষায়নের নীতি। এরপর আমরা আলোচনা করব আমাদের ব্যাংকের শ্রেণী বিভাগ। আমরা সাধারণত কি ধরনের ব্যাংক দেখতে পাই সেটারই একটি শ্রেণী বিভাগ এখানে দেখে নেব। প্রথমে রয়েছে কার্যভিত্তিক শ্রেণীকরণ, তারপর রয়েছে মালিকানা ভিত্তিক শ্রেণীকরণ, এরপর রয়েছে অঞ্চল ভিত্তিক শ্রেণীকরণ এবং সর্বশেষে রয়েছে বিশেষ গ্রাহক ভিত্তিক শ্রেণীকরণ। আরও একটি রয়েছে, সেটি হচ্ছে সুদমুক্ত ব্যাংক। আমরা যদি প্রথমেই দেখি কার্যভিত্তিক শ্রেণীকরণের মধ্যে কি ব্যাংক রয়েছে, প্রথমে আমরা দেখতে পাবো কেন্দ্রীয় ব্যাংক। আমরা জানি কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংক। আমরা যদি এই কেন্দ্রীয় ব্যাংক নিয়ে একটু আলোচনা করি, তাহলে বলতে পারি যে ব্যাংকটি আমাদের দেশের মুদ্রা বাজারের নিয়ন্ত্রক এবং সম্পূর্ণ যে ব্যাংকিং যে ব্যবস্থাটা রয়েছে তার অভিভাবক হিসেবে কাজ করে, নোট ও মুদ্রার প্রচলন করে। এই সম্পূর্ণ যাবতীয় কার্যাবলী যে ব্যাংকটি পরিচালনা করে সে ব্যাংকটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আমাদের দেশের বাংলাদেশ ব্যাংক হচ্ছে আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সাধারণত আমাদের দেশের সম্পূর্ণ মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে কাজ করে। তারপর আমাদের যতগুলো ব্যাংকিং ব্যবস্থা রয়েছে বা যতগুলো ব্যাংকিং ব্যবসা পরিচালিত হচ্ছে, সবগুলোর অভিভাবক বা নিয়ন্ত্রক হিসেবে কাজ করে এবং পাশাপাশি নোট ও মুদ্রার প্রচলনকারী হিসেবে কাজ করে থাকে। তারপরে আমরা যদি চলে যাই বাণিজ্যিক ব্যাংকে, তাহলে আমরা বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে বলতে পারি যে সকল ব্যাংকের মূল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জনের মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করা, সে সকল ব্যাংকই হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। আমরা যদি কয়েকটি উদাহরণের মাধ্যমে বলতে পারি, আমাদের দেশে সোনালী
রূপালী এছাড়াও অন্যান্য যে প্রাইভেট ব্যাংকগুলো আমরা দেখতে পাই, এই সবগুলো ব্যাংকই হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এছাড়াও ডাচ বাংলা ব্যাংক, ঢাকা ব্যাংক, এছাড়াও আরও অন্যান্য যে সকল প্রাইভেট ও সরকারি ব্যাংকগুলো পরিচালিত হচ্ছে সেগুলো সবগুলোই হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। এরপর আমরা দেখে নেব কৃষি ব্যাংক। কৃষি ব্যাংক এবং শিল্প ব্যাংক হচ্ছে এমন একটি ব্যাংক যেগুলো বিশেষায়িত ব্যাংক হিসেবে কাজ করে। তাহলে আমরা যদি এই দুইটার আলোচনা বলতে চাই তাহলে আমরা বলতে পারি এই দুইটা ব্যাংক হচ্ছে বিশেষায়িত ব্যাংক। বিশেষায়িত, এখন বিশেষায়িত বলতে এমন ব্যাংকগুলোকে বোঝায় যে ব্যাংকগুলো সাধারণত একটি নির্দিষ্ট খাত নিয়ে কাজ করে। যেমন যে কৃষি ব্যাংকগুলো রয়েছে, এই কৃষি ব্যাংকগুলো সাধারণত কৃষি খাতের উন্নয়নে, কৃষি খাতে বিনিয়োগের উদ্দেশ্যে কাজ করে থাকে। তারপর রয়েছে শিল্প ব্যাংক। শিল্প ব্যাংকও এমন একটি বিশেষায়িত ব্যাংক যে ব্যাংকগুলো শুধুমাত্র শিল্প খাতের উন্নয়নের জন্য কাজ করে থাকে। তাহলে আমরা বিশেষায়িত ব্যাংক বলতে এমন ব্যাংকগুলোই বুঝাই যেগুলো কিনা বিশেষ বিশেষ খাতের উন্নয়নে সর্বদা কাজ করে থাকে। এরপর আমরা দেখে নেব বিনিময় ব্যাংক কি। বিনিময় ব্যাংক হচ্ছে এমন একটি ব্যাংক যে ব্যাংক আমাদের দেশের ছাড়াও বিদেশের বিভিন্ন দেশের সাথে এই যে আমাদের আর্থিক সম্পর্ক বা লেনদেন সর্বদা বজায় রাখে। তাহলে আমরা বলতে পারি আমাদের দেশে এবং বিদেশে বিভিন্ন লেনদেন এবং আর্থিক বিনিময়ের সম্পর্ক বজায় রাখে যে সকল ব্যাংক, তারাই হচ্ছে বিনিময় ব্যাংক। আমরা পরবর্তী আলোচনা করব অন্যান্য ব্যাংক। এখানে আমরা 1 থেকে 5 পর্যন্ত যে সকল ব্যাংক নিয়ে আলোচনা করেছি, এই ব্যাংকগুলোর বাইরে যতগুলো ব্যাংক বাংলাদেশে প্রচলিত আছে সবগুলোই এই অন্যান্য ব্যাংকের অন্তর্ভুক্ত। এই ছিল আমাদের কার্যভিত্তিক শ্রেণীকরণের আলোচনা। এরপর আমরা আলোচনা করব মালিকানা ভিত্তিক শ্রেণীকরণ নিয়ে। মালিকানা ভিত্তিক শ্রেণীকরণে প্রথমেই রয়েছে রাষ্ট্রীয় ব্যাংক। রাষ্ট্রীয় ব্যাংক হচ্ছে এমন একটি ব্যাংক যেগুলো কিনা আমাদের নিজস্ব দেশের রাষ্ট্রের সীমানার মধ্যে সর্বদা পরিচালিত হয়। আমরা যদি দেখতে পাই আমাদের রাষ্ট্রীয় ব্যাংকের মধ্যে আমাদের বাংলাদেশ ব্যাংক অবশ্যই, যেটা কিনা সকল ব্যাংক ব্যবস্থার প্রধান। তারপর রয়েছে সকল ধরনের বাণিজ্যিক ব্যাংক এবং সকল ধরনের বিশেষায়িত ব্যাংকগুলো। এই সবগুলোই হচ্ছে একটি রাষ্ট্রীয় ব্যাংকের মধ্যে পড়ে। রাষ্ট্রীয় ব্যাংক বলতে সাধারণত একটি দেশের রাষ্ট্রের সীমানার মধ্যে যে সকল ব্যাংকগুলো পরিচালিত হয় তাকে বোঝায়। পরবর্তীতে আমরা আলোচনা করব যৌথ মালিকানা ব্যাংক। আমরা যদি যৌথ মালিকানা ব্যাংক নিয়ে আলোচনা করি তাহলে বলতে পারি সরকারি এবং বেসরকারি উভয় উদ্যোগে বা যৌথ উদ্যোগে গঠিত এমন ধরনের ব্যাংক যারা কিনা সরকারি এবং বেসরকারি সমান উদ্যোগে তারা পরিচালিত হয়। এরকম একটি ব্যাংক হচ্ছে আইএফআইসি ব্যাংক। আইএফআইসি ব্যাংক সর্বদা অর্ধেক সরকারি এবং অর্ধেক বেসরকারি হিসেবে বিবেচিত হয়। তাহলে আমরা বলতে পারি যে ব্যাংকগুলো অর্ধেকটা সরকারি মালিকানায় থাকে এবং অর্ধেকটা বেসরকারি মালিকানায় থাকে, যৌথ উদ্যোগে পরিচালিত হয়, তারাই হচ্ছে যৌথ মালিকানা ব্যাংক। এরপর আমরা চলে যাব সমবায় ব্যাংক। যে সকল ব্যাংক সাধারণত একটি সমবায় সমিতির ন্যায় কাজ করে থাকে, তাদের সদস্যদের আর্থিক কল্যাণ করে থাকে, তারাই হচ্ছে সমবায় ব্যাংক। পরবর্তীতে আমরা আলোচনা করব এনজিও ব্যাংক। এমন কিছু ব্যাংক আছে যেগুলো কিনা বেসরকারি সংস্থা বা এনজিওর ন্যায় কাজ করে দেশের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক বা কল্যাণমূলক কাজ করে থাকে, তারাই হচ্ছে এনজিও ব্যাংক। এরপর রয়েছে বিদেশি ব্যাংক। বিদেশি ব্যাংক বলতে এমন ধরনের ব্যাংকগুলো বোঝায় যারা কিনা বিদেশি বিভিন্ন সংস্থা বা বিদেশের তৈরি হওয়া এমন কোনো ব্যাংক যেটা কিনা আমাদের দেশে এখনো অবধি সচল আছে, বা বিদেশের কোনো ব্যাংক আমাদের দেশে যখন শাখা বিস্তার করে সচল থাকে, তারাই হচ্ছে বিদেশি ব্যাংক। এই ছিল আমাদের মালিকানা ভিত্তিক শ্রেণীকরণ। এরপর আমরা আলোচনা করব আমাদের অঞ্চল ভিত্তিক শ্রেণীকরণের মধ্যে। অঞ্চল ভিত্তিক শ্রেণীকরণের মধ্যে প্রথমেই রয়েছে আঞ্চলিক ব্যাংক। আঞ্চলিক ব্যাংক হচ্ছে এমন একটা ব্যাংক যেটা কিনা একটি নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে বা একটি নির্দিষ্ট অঞ্চলে সচল থাকে, সচল থেকে ওই নির্দিষ্ট অঞ্চলের উন্নয়ন করে এবং ওই নির্দিষ্ট অঞ্চলের গ্রাহকদেরকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে। তারপর রয়েছে জাতীয় ব্যাংক। জাতীয় ব্যাংক হচ্ছে
এমন কিছু ব্যাংক যেটা কিনা আমাদের দেশের সরকারের বিভিন্ন খাতে এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে। পরবর্তীতে রয়েছে আন্তর্জাতিক ব্যাংক। আন্তর্জাতিক ব্যাংক হচ্ছে এমন একটি ব্যাংক যে ব্যাংকগুলো দেশের আমাদের পৃথিবীতে বিভিন্ন দেশে সর্বদা সচল থাকে এবং শাখা বিস্তার করে তাদের ব্যাংকিং কর্মকাণ্ড পরিচালনা করে। পরবর্তীতে আমরা দেখে নেব আরও কিছু বিশেষ গ্রাহক ভিত্তিক শ্রেণীকরণের ব্যাংকগুলো। এখানে রয়েছে প্রথমেই শ্রমিক ব্যাংক, যেটা কিনা শুধুমাত্র শ্রমিকদেরকে বিভিন্ন সাহায্য প্রদান করার জন্য বা সেবা প্রদান করার জন্য সচল থাকে। পরবর্তীতে রয়েছে মহিলা ব্যাংক। এই মহিলা ব্যাংক শুধুমাত্র নারী উদ্যোক্তা যারা রয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের সেবা প্রদান এবং তাদেরকে ঋণ সুবিধা দেওয়ার জন্য সচল থাকে। পরবর্তীতে রয়েছে স্কুল ব্যাংক। স্কুল ব্যাংক হচ্ছে এমন একটি ব্যাংক যে ব্যাংকের মাধ্যমে স্কুলে বা কলেজে যারা শিক্ষার্থীরা রয়েছে তারা খুবই স্বল্প পরিমাণ টাকা সঞ্চয় করার মাধ্যমে তাদের একটি ব্যাংক হিসাব খুলতে পারে। তাহলে আমরা বলতে পারি এই স্কুল ব্যাংকের মাধ্যমে শুধুমাত্র স্কুল কলেজের শিক্ষার্থীরা সেবা গ্রহণ করতে পারে। এরপর রয়েছে ভোক্তাদের ব্যাংক। ভোক্তাদের ব্যাংক হচ্ছে এমন একটি ব্যাংক যে ব্যাংকে সাধারণত ভোক্তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য এই ব্যাংক থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা গ্রহণ করতে পারে। এই ছিল আমাদের টোটাল ব্যাংকের শ্রেণীবিভাগ। এখানে আরও একটি শ্রেণীবিভাগ রয়েছে যেটা কিনা সুদমুক্ত ব্যাংক। এখন আমরা এর ইন ডিটেলস সম্পর্কে আলোচনা করব। আমরা চলে যাব সুদমুক্ত ব্যাংকের আলোচনায়। আমরা এখন আলোচনা করব সুদমুক্ত ব্যাংক। ইসলামী শরীয়ত অনুযায়ী সুদমুক্তভাবে ব্যাংকিং সেবাদানের লক্ষ্যে 1983 সালে সর্বপ্রথম বাংলাদেশে বেসরকারি ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক ব্যবস্থার প্রবর্তন হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সুদমুক্ত ব্যাংক রয়েছে এটি হচ্ছে আমাদের সকল প্রকার ইসলামী ব্যাংক সমূহ। তাহলে আমরা বলতে পারি সুদমুক্ত যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকটা হচ্ছে ইসলামী ব্যাংক। এখন এই ইসলামী ব্যাংকটা তাদের যাত্রা শুরু করে 1983 সাল থেকে। আমরা যদি ইসলামী ব্যাংকগুলোর কিছু সেবা দেখে নেই তাহলে প্রথমেই রয়েছে যে সেবাটি সেটি হচ্ছে মুদারাবা। গ্রাহককে ব্যবসার মূলধন যোগান দেওয়া এবং ব্যবসায় শরিক হিসেবে তার মূলধন ব্যবস্থাপনা করা এই সেবার অংশ। তাহলে একজন গ্রাহক যদি ব্যবসা শুরু করতে চায় সেক্ষেত্রে তার মূলধন যোগান এবং এই ব্যবসার মূলধনটা ব্যবস্থাপনা করতে ইসলামী ব্যাংকের এই মুদারাবা সেবাটি নিতে পারেন। তাহলে মুদারাবা সেবাটি হচ্ছে এমন একটি সেবা যার মাধ্যমে ব্যবসায়ীরা তাদের মূলধন গঠন এবং মূলধন ব্যবস্থাপনা সম্পর্কিত সকল সেবা গ্রহণ করতে পারে। এরপর রয়েছে মুসারাকা। ব্যাংক ও গ্রাহকের যৌথ উদ্যোগে ব্যবসায় পরিচালনার মাধ্যমে লাভ ও লোকসান সমবন্টনের মাধ্যমে এই ধরনের ব্যবসায় পরিচালনা করা হয়। তাহলে আমরা দেখতে পারি মুসারাকা হচ্ছে এমন একটি সেবা যে সেবার মাধ্যমে ব্যাংক এবং গ্রাহক দুইজনের যৌথ উদ্যোগে ব্যবসাটি পরিচালনা করা হয়। ইসলামী ব্যাংক যখন একজন গ্রাহকের ব্যবসাটি যৌথ উদ্যোগে, গ্রাহক এবং ব্যাংক উভয়ের যৌথ উদ্যোগে ব্যবসাটি পরিচালনা সংক্রান্ত সকল কার্যবলী সম্পন্ন করে সেই সেবাটি হচ্ছে মুসারাকা। এরপর আমরা চলে যাব 3 নম্বর সেবায়, মুরাবাহা। ঋণ গ্রহীতাকে কোনো কিছু ক্রয়ের জন্য যখন অর্থায়ন করা হয় তখন তাকে মুরাবাহা সেবা বলা হয়। এক্ষেত্রে ব্যাংক কিছু লাভ সহ ঋণের অর্থ ফেরত পেয়ে থাকে। আমরা যদি দেখি মুরাবাহা সেবাটা কি, যখন কোনো ঋণ গ্রহীতা কোনো কিছু ক্রয় করে সেই ঋণ গ্রহীতার অর্থায়ন করার জন্য সাধারণত ইসলামী ব্যাংক এই মুরাবাহা সেবাটি চালু করে বা এই মুরাবাহা সেবাটি তাকে দিয়ে থাকে। এই মুরাবাহা সেবার মাধ্যমে তারা লাভ সহ ঋণের অর্থটা ফেরত পেয়ে থাকে। এরপরে আমাদের সর্বশেষ যে সেবাটি রয়েছে তা হচ্ছে ইজারা। ব্যাংক কখনো কখনো ক্রেতার পক্ষ হয়ে গ্রাহকের অনুরোধে বিভিন্ন পণ্য ক্রয় করে
নির্দিষ্ট সময়ের জন্য ক্রেতার ব্যবহারের জন্য তার কাছে হস্তান্তর করে। নির্দিষ্ট সময় শেষে গ্রাহক ব্যাংকের পণ্য ব্যাংকের নিকট ফেরত দেয় এবং ব্যবহারের সময়টুকুর জন্য ব্যাংকে নির্দিষ্ট পরিমাণে ভাড়া প্রদান করে। তাহলে ইজারা হচ্ছে এমন একটা সেবা যে সেবার মাধ্যমে গ্রাহক সম্পূর্ণ পণ্যটি নিজে না কিনে ব্যাংকের মাধ্যমে ক্রয় করে সেই পণ্যটি শুধুমাত্র ভাড়া প্রদানের মাধ্যমে ব্যবহার করতে পারে। তাহলে ব্যাংক, ইসলামী ব্যাংক যখন কোনো একটি পণ্য গ্রাহকের হয়ে ক্রয় করে সেই পণ্যটি গ্রাহককে ব্যবহারের অনুমতি দেয় এবং সম্পূর্ণভাবে ভাড়ার বিনিময়ে ব্যবহার করতে দেয়, সেই সেবাটি হচ্ছে ইজারা। এরপর আমরা দেখে নেব কিছু ইসলামী ব্যাংকের উদাহরণ। এখানে টোটাল 7টি উদাহরণ রয়েছে। বাংলাদেশে সাধারণত ইসলামী ব্যাংক সমূহ বলতে এই 7টি ব্যাংকেই আমরা বুঝে থাকি। প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এবং সর্বশেষ আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড। এই ছিল 7টি টোটাল ইসলামী ব্যাংক সমূহ। এই ছিল আমাদের আজকের পর্বটি। আশা করি সবার খুব ভালো লেগেছে। পরবর্তী পর্বে আমাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।